বলবে। নমস্কার। আজকে 6 তারিখ মে 2021। অনেক ছোটবেলার কথা মনে পড়ে, যখন 1971-এর সময়, তখন বয়স খুবই কম এবং চারিদিকে ভীষণ উত্তেজনা। তখন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ, বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলছে। আর তখন তো টেলিভিশন ছিল না। তখন মাঝে মধ্যে বিকেলবেলা সন্ধ্যের দিকে আমরা ফ্রন্ট থেকে, ঢাকা, যশোর, খুলনার থেকে, বিভিন্ন অঞ্চল থেকে আমরা ওয়ার টাইম রিপোর্টিং শুনতাম রেডিওর মাধ্যমে, অল ইন্ডিয়া রেডিওর মাধ্যমে। এবং যুদ্ধক্ষেত্রের কি খবর, কিভাবে যুদ্ধটা এগোচ্ছে, কোথার থেকে আমাদের সৈন্যবাহিনী কোথায় গেল, মুক্তিযুদ্ধের সেনারা কত দূর এগোলো, কীভাবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ এগোচ্ছে, এগুলোকে ওয়ার টাইম রিপোর্টিং হতো। এবং মনে পড়ে অনেক মানুষের সেই কথাবার্তার মধ্যে, যেমন আমাদের নমস্য শ্রদ্ধেয় দেবদুলাল বন্দ্যোপাধ্যায়ের কথা। উনি যখন সন্ধ্যেবেলা আমাদের খবরগুলো দিতেন, রিপোর্টগুলো দিতেন, সেই টেলিভিশনের আগে, প্রি টেলিভিশন উত্তরীরাতে, তো আমি তো বিশেষ কিছু বুঝতাম না। আমার বাবা কান দিয়ে রেডিওটায় বসে থাকতেন এবং আমাদের ঘরের দেওয়ালে একটা ম্যাপ উনি এঁকে হাতে রেখেছিলেন এবং রোজ দেখতেন কি হচ্ছে, কোথায় গেল, কত দূরে গেল। তো আজকে আমাদের সময়টা পাল্টেছে, পরিপ্রেক্ষিতটা খানিকটা পাল্টেছে, কিন্তু আমরাও আজ থেকে প্রায় অনেক বছর পরে, মোর দ্যান 4.5 দশক পরে, আজকে আমরা অন্য একটা যুদ্ধক্ষেত্র থেকে আপনাদের কাছে রিপোর্ট করছি। সো দিস ইজ রিপোর্টিং ফ্রম দ্য ব্যাটল ফ্রন্ট, দিস ইজ রিপোর্টিং ফ্রম দ্য ওয়ার ফ্রন্ট। আমার আপনার যুদ্ধটা, এই যুদ্ধের আমরা যতটা সেনানী, আপনারা ততটাই এই যুদ্ধের সৈনিক। এবং হয়তো আমরা যেভাবে যুদ্ধ করছি, আমার হাতে এক রকমের অস্ত্রশস্ত্র, আপনার মনে আর এক রকমের অস্ত্রশস্ত্র, কিন্তু আমাদের লক্ষ্যটা এক, আমাদের যুদ্ধটা একই। আপনি সবাই মিলে, আমাদের এই বৃহৎ দেশের এই নানান 130-140 কোটি লোক মিলে, কিছুটা আমাদের নিজস্ব অসতর্কতা এবং কিছুটা আমাদের রাষ্ট্রের অপদার্থতা, এই দুটো জিনিস মিলিয়ে আমরা আমাদের একটা বাঘের মুখে ঠেলে দিয়েছে, যেটাকে আমরা বর্তমানে দ্বিতীয় ওয়েভ ইত্যাদি বলছি। অনেক জটিল তথ্য পরিসংখ্যান চারদিকে আসছে, এবং সেটাকে যদি একটু সিম্পল, সেটাকে যদি একটু সরলাকৃত করে আমরা বলতে চাই, তাহলে প্রথম কথা হলো যে হ্যাঁ, আমরা শুধু যে জানতাম, শুধু যে বুঝতে পারতাম তা নয়, এখন আমরা হাড়ে টের পাচ্ছি দ্যাট দ্য সেকেন্ড ওয়েভ ইজ অলওয়েজ, এটা সবসময়তেই প্রথম ওয়েভের বহু গুণ বেশি হয় এবং আমাদের ধাক্কাটা মারবেও। প্রথমটা যদি গাড়ির ধাক্কা থাকতো, এটা প্রায় হচ্ছে একটা সেই মিনি বাসের ধাক্কা খাওয়ার মতো, এবং আমাদের চেষ্টা করতে হবে যাতে লরির ধাক্কাটা না খেতে হয়। তাহলে এই যে পরিস্থিতিটা যাই হোক করে, কিছুটা আমরা নিজেরা ডেকে এনেছি, কিছুটা আমাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে। এই কুম্ভ মেলা, ভোটাভুটি, ইলেকশন, এই সমস্ত খেলাগুলো করে, নিষ্ঠুর খেলাগুলো করে আমাদের ওপর অনেকাংশে এটাকে চাপিয়ে দেওয়া হয়েছে। তো এর গতি প্রকৃতিটা কীরকম হবে, আমাদের এক্সপার্টরা কি বলছেন, আমি একজন অতি বোকা বাঙালি ডাক্তার, হ্যাঁ, আমরা যেটুকু দেখছি, আপনারাও যেমন খবরাখবর নিচ্ছেন, আমরাও জনস্বাস্থ্য সম্বন্ধে যারা অ্যাকচুয়াল এক্সপার্টস, তাদের খবরাখবর নিচ্ছি, এবং সবাই ধারণা যে এই যে সাইকেল, এই যে ধাক্কাটা, এটা মোটামুটি মাস 3 প্লাস মাইনাস 2 সপ্তাহ এদিক ওদিক এই সাইকেলটা চলে। আমরা যদি একটা আন্দাজ করতে পারি, যেমন ধরুন মহারাষ্ট্র, মুম্বাইয়ের ক্ষেত্রে, মুম্বাই, নাসিক, পুনা, যারা একটা বেদরক মারধর খেয়ে উঠেছেন এর থেকে, তাদের ক্ষেত্রে এটা শুরু হয়ে গেছিল ফেব্রুয়ারির মাঝামাঝিরও আগে, 7-10 তারিখ ফেব্রুয়ারি থেকে। আমার আপনার কাছে যে লোককে বলে আমাদের মুখ ব্যথা হয়ে গেল, আমরা ব্যর্থ হলাম ইলেকশন কমিশনকে কিছু বোঝাতে। আমাদের ক্ষেত্রে ওদের যদি শুরু হয়ে থাকে ফেব্রুয়ারির 10 তারিখ থেকে, তাহলে ওদের ধরে নিন ফেব্রুয়ারির 7-10 তারিখ থেকে, তাহলে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিলে গিয়ে
মে মাস থেকে ওদের আগুনটা খানিকটা একটু নিভু 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 করছে, খানিকটা তারা আপাতত এই ইনস্টলমেন্টটাকে কন্ট্রোলে আনতে পেরেছে। এবং এর মধ্যে যেমন মানুষের কেয়ারফুলনেস, ডাক্তারদের লড়াই, হাসপাতালদের লড়াই সব কিছু ছিল, তার মধ্যে মধ্যে ওরা কিন্তু মহারাষ্ট্র প্রায় লাস্ট 3 সপ্তাহ ধরে একটা বেশ স্ট্রিক্ট, মুখে লকডাউন না বললেও প্রায় কোয়াজি লকডাউন এই টাইপের পরিস্থিতিতে গিয়ে তারা এটাকে কন্ট্রোল করেছে। আমরা কি ভাবছি? আমাদের গায়ে আঁচটা কবে থেকে লাগতে শুরু করেছে? যারা আমার ফেসবুকে আছেন, আমার ফেসবুকের পোস্টগুলো দেখবেন যে আমরা মোটামুটি এপ্রিলের গোড়ার থেকে, এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে মানুষকে বলতে শুরু করেছি যে শুনুন দাদাবাবু দাদাবনিরা, যে আমরা চারিদিকে কিন্তু লক্ষণটা ভালো বুঝছি না এবং জিনিসটা বাড়ছে, এবং আমাদের মনের মধ্যে যে থাকবে স্বাভাবিক, পয়লা বৈশাখ আসছে, আমাদের এই সময়টাতে আসছে যে আমরা উৎসবের মেজাজে একবার ঠিক যেমন কিছুটা নববর্ষের উৎসবে মানব করছিলাম, সেই সময় দেখা গেল যে আমাদের কিন্তু পরিস্থিতিটা বেসামাল। তো আমরা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা ফেব্রুয়ারির ধরুন প্রথম সপ্তাহ ছিল মহারাষ্ট্রতে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের ভাবতে হবে আমাদের সেটা এপ্রিলের প্রথম সপ্তাহ, আমরা মহারাষ্ট্রর 1.5 থেকে 2 মাস পিছনে আছি। তাহলে আমাদেরও যদি এই সাইকেলটা, যে সাইকেলটা আমরা কেউই, এটা এই সাইকেলে উঠে কেউ আনন্দ পায় না, এই সাইকেলে উঠলে লোকে চাকার তলায় পড়ে যায়, চাকার উপরে কেউ বেশিক্ষণ থাকতে পারে না। তাই আমাদের ক্ষেত্রে এই সাইকেলটা ধরে নিন, যদি আলোচনার খাতিরে এটা এপ্রিল থেকে আমরা শুরু ধরি, তাহলে এপ্রিল মে আমাদের নাস্তানাবুদ করবে, এবং জুনের প্রথম বা মাঝামাঝি থেকে আমরা কিছুটা আশা করতে পারবো যে আমরা এর গতি প্রকৃতিটাকে, এই যে একটা দুর্ধর্ষ স্পিডে, একটা দুর্ধর্ষ মোমেন্টামে আমাদের দিকে খড়গহস্ত হয়ে তেড়ে আসছে, যদি একে পায়ে পড়ে কিছুটা মাথা ঠান্ডা করাতে হয়, তাহলে সেই মাথা ঠান্ডা করানোর উপায়টা কি? সেই মাথা ঠান্ডা করানোর উপায় হিসেবে আমরা প্রাতিষ্ঠানিকভাবে গভর্নমেন্ট, সরকারি লেভেলে দেখতে পাচ্ছি যে গভর্নমেন্ট বাধ্য হচ্ছে, যে ঝামেলাটা কি, ঝামেলা হচ্ছে ইনফেকশনটা হই 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 করে বাড়ছে, প্রায় প্রতিটা ঘরে, প্রতিটা পরিবারে এদিক ওদিক পৌঁছে গেছে। তাহলে ইনফেকশন ছড়ানো মানে কি? যে আমার ইনফেকশন হয়েছে, একটু জ্বর হয়েছে, কম হোক বেশি হোক, আমি অসহায়ভাবে অসতর্ক হয়ে জিনিসটার সম্বন্ধে আঁটোসাঁটো না হয়ে আমি চট করে ইনফেকশনটা যদি, ও ভাই আমাকে কিছু করো, মুখ করো বলে কারোর সঙ্গে আমি 5 মিনিট কথা বলছি, আমার থেকে তার চলে গেল। আমি ট্রামে বাসে কোথাও উঠছি, কিছু আমি ঘুরে বেড়াচ্ছি, এখন ইনফেকশন রেট এত হাই, তার থেকে পাশের লোকটা চলে গেল। এই করে করে 1 থেকে 1, 2, 3, 4, এই যেটাকে আমরা ছোটোবেলায় যেরকম অ্যামিবা পড়েছিলাম, বাইনারি ফিশন, এই করে করে এইটা স্প্রেড করছে। তাহলে কেন গভর্নমেন্টরা হঠাৎ করে এই বাস বন্ধ, ট্রেন বন্ধ, এই বন্ধ, অফিসের টাইম লিমিটেড, এই সমস্ত জিনিসের মধ্যে দিয়ে আমরা মানুষের মুখোমুখি আসা, মানুষ যে একে অপরের সংস্পর্শে আসবে, আমরা মানুষের এই সংস্পর্শে আসার যে টেন্ডেন্সিটা, এটাকে আমরা মিনিমাইজ করার চেষ্টা করছি। কারণ আমরা ইনফেকশনটা কিন্তু খুব একটা বদ্ধ ঘরে না থাকলে, বহু লোক বদ্ধ করে অনেকক্ষণ ধরে আছে, সেরকম না করলে একেবারে নিখাদ হাওয়ার মধ্যে দিয়ে বা পিওর এয়ারবোর্ন ট্রান্সমিশন এটার হয় না। এয়ারবোর্ন ট্রান্সমিশন হয়, কিন্তু আপনি ধর্মতলায় দাঁড়িয়ে আছেন, বাজারে গেছেন, বাস স্ট্যান্ডে, হাওয়াতে আপনার গায়ে ঢুকে পড়লো, সেটা হবে না। এয়ারবোর্ন ট্রান্সমিশন মেনলি হয় একটা লিমিটেড বা বদ্ধ পরিস্থিতির মধ্যে, ওপেন স্পেসের মধ্যে। তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেইন পারপাসেস অফ দ্য লকডাউন। আর লকডাউন নিয়ে আমরা যতবার কথা বলেছি, আমি একবার বহু জায়গায় দেখবেন বাংলায়, ইংরেজিতে, যখন প্রথম লকডাউন করা হয়েছিল, আমি সেটাকে এখনও আমি মেনটেন করি, সেটা একটা কমপ্লিটলি বেহিসেবি একটা ছেলে খেলার মতো লকডাউন হয়েছিল। কারণ আমাদের ইনফেকশনটা বাড়তে বাড়তে জুন জুলাই হয়েছিল, আমরা লকডাউন করে বসে রইলাম মার্চে। ইট ওয়াজ আ টোটাল ওয়েস্ট অফ টাইম। কিন্তু এখন যেটা নিজেরাই চোখে দেখতে পাচ্ছেন, আমাদের আপনাকে বলার কিছু নেই যে একটা মানুষ, আজকে আমরা নানান রকম স্ট্যাটিস্টিক দেখছি
17,000 ইনফেকশন হচ্ছে, কলকাতায় 1,003, 3,900, 3,700 এরকম এফেক্টেড। এত আমাদের পজিটিভিটি রেট 30% পেরিয়ে গেছে। কিন্তু আমার আপনার কাছে যে একটা স্ট্যাটিস্টিক আজকে ইম্পর্টেন্ট, একটা পরিসংখ্যান আজকে ইম্পর্টেন্ট, সেই একটা পরিসংখ্যান হলো যে আমার আপনার সংস্পর্শের মধ্যে আছেন এমন মানুষ যখন অসুস্থ হচ্ছেন, সেই মানুষটাকে আমি চিকিৎসা দিতে পারছি কি না। আজকে আমার কাছে যখন ফার্স্ট ওয়েভ এসছিল, এর থেকে আরও অনেকটা ভদ্র ব্যবহারে এসছিল। আমিও বসে সন্ধে এই যে আপনাদের সামনে টিভিতে এসছি, কথা বলেছি, নানান রকম অঙ্ক দেখতাম, ডাবলিং টাইম, পজিটিভিটি রেট, আর ফ্যাক্টর, প্রচুর স্ট্যাটিস্টিক্স এটা নিয়ে করার আছে। এখন মাথায় কোনো স্ট্যাটিস্টিক্স ঢুকছে না। এখন মাথায় একটাই স্ট্যাটিস্টিক্স, সেটা হলো যে কোনো হাসপাতালে, আমার হাসপাতাল হোক, সরকারি হাসপাতাল হোক, নার্সিং হোম, যেখানেই হোক, একজন মানুষ শ্বাসকষ্টে হাঁপাতে যখন হাসপাতালের সামনে আসছেন, তখন তার সামনে তাকে একটা অক্সিজেন দেওয়া, তাকে এসেনশিয়াল চিকিৎসা দেওয়া আমরা দিয়ে উঠতে পারছি কি না। এবং অ্যাট দিস পয়েন্ট অফ টাইম এর সৎ উত্তরটা হলো আমরা দিয়ে উঠতে পারছি না। বহু লোকের চিকিৎসা আইদার পাচ্ছেন না বা পেতে দেরি হচ্ছে, এবং এর প্রতিফলন আমাদের রাজ্যের এবং ন্যাশনাল স্ট্যাটিস্টিক্সে আছে। এটা কারো কাছে লুকিয়ে চুরিয়ে রাখার নেই যে আমাদের মর্টালিটি, আমাদের মৃত্যুর সংখ্যা বাড়ছে। আমি 17,000 নাম্বারটায় বিশ্বাস করি না, আমি 1,102 সংখ্যাটায় বিশ্বাস করি না। কিন্তু সেটা 102 না 306, সেটা 17,000 না 67,000, আজকে সেইটার প্রশ্ন নয়। আজকের প্রশ্ন হলো যে আমরা আমাদের মিলিত অপদার্থতার মধ্যে দিয়ে, ব্যক্তিগত এবং সাংগঠনিক অপদার্থতার মধ্যে দিয়ে এই সমস্যাটাকে এই স্টেজে যেতে দিয়েছি। আজকে আমাদের সামনে দ্বিতীয় কোনো অবস্থা নেই। আমাদের শেষ বেড, আমাদের শেষ ভেন্টিলেটর, দ্য লাস্ট ডক্টর ইন দিস স্টেট, দ্য লাস্ট নার্স, দ্য লাস্ট হেলথ কেয়ার ওয়ার্কার, তাকে আজকে এগিয়ে আসতে হবে, এই যুদ্ধের মাঠে নামতে হবে। কেউ ঘুমটা টেনে এই যুদ্ধের বাইরে থাকতে পারবেন না, এবং কেউ থাকছেন না অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। আমাদের হাসপাতালে ভেন্টিলেটর ফুরিয়ে এসছে, আমাদের এখনও কিছু বেড আছে, কিন্তু শুধু ফাঁকা বেড লিখে লাভ নেই। মানুষকে তো শুধু গরম জল খাইয়ে বেডে লাভ হবে না, তাকে অক্সিজেন দিতে হবে, প্রয়োজনে ভেন্টিলেট করতে হবে। আমরা এশিয়ার সবথেকে বড় একমো প্রোগ্রাম রান করছি। আমাদের 50টা ডাক্তার, 14টা একমো একসাথে চালিয়েছে। উই আর রানিং মোর দ্যান 26। একমো ব্যাপারটা কি, সেটা নিয়ে ডিটেলে আপনাদের সাথে কয়েকদিন বাদে আমার এক সতীর্থ কথা বলবেন। ইটস ইন্টারেস্টিং, কারো যেন না লাগে ভয়ঙ্কর অসুস্থ মানুষরা যারা হয়তো 24 ঘন্টা বেঁচে থাকতেন না, তাদের আমরা যুদ্ধ করে এই ধরুন প্রায় 50%কে আমরা বাঁচিয়ে রাখতে পারছি আজকের দিনে। আমাদের ভেন্টিলেটর ফুরিয়ে এলো। কালকে রাত্রে আমাদের কিছু সাংসদ, রাজনীতিবিদ বন্ধুদের কাছে আমরা সাহায্যের জন্য অ্যাপিল করলাম, এবং আজকে আমরা আশা করছি যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট তাদের কিছু ভেন্টিলেটর উদ্বৃত্ত আছেন, যে তারা এগিয়ে আসছেন যে আমাদের কিছু ভেন্টিলেটর লোন দিতে, যাতে আমরা সেই ভেন্টিলেটরগুলো মানুষের কাজে লাগাতে পারি। তাহলে পরিস্থিতি যা আছে, প্রথম কথা হলো আমাদের মেনে নিতে হবে, গা বাঁচিয়ে কোনো লাভ নেই। আমরা কোন সাহসে মানুষকে বলবো চিন্তা করবেন না, ভয় পাবেন না? এগুলো আমার কাছে এগুলো ছেলে খেলা অ্যাট দিস পয়েন্ট অফ টাইম। যে ভয় পায় না বা চিন্তা করে না, সে হয় অবোধ, না হলে নির্বোধ। আপনার একটু যদি চিন্তা ভাবনা থাকে, আপনাকে মেনে নিতেই হবে যে আমাকে এক্সট্রিম কেয়ার আজকে নিতে হবে, কারণ অ্যাজ পার দ্য সিচুয়েশন টুডে, আগের বার যখন আমরা ফার্স্ট ওয়েভ শেষ করেছিলাম, সরকারি স্ট্যাটিস্টিক্সে আমাদের ইনফেক্টিভিটি রেট ছিল 16-18% হাইয়েস্ট। আজকে ইনফেক্টিভ রেট অবলীলাক্রমে 35, প্রায় 40%, মানে 3 জনের মধ্যে 10 জনের মধ্যে প্রায় 3 জন ইনফেক্টেড।
তাই আমার যত পরিচিত লোক, আমার কাজের লোক হোক, আমার সাহায্যের লোক হোক, আমার আত্মীয় হোক, সহকর্মী হোক, ছেলে হোক, মেয়ে হোক, সবাইয়ের কাছ থেকে আমাকে এইটা বুঝতে হবে যে আমি যদি তার হেলথ স্টেটাস সম্বন্ধে শিওর না হই, যার সম্বন্ধে আমি নিঃসন্দেহ নই, তার থেকে আমাকে একটু দূরে দাঁড়াতে হবে। আমার বাড়িতে যদি 4-5টা লোক থাকে, কারো একটু জ্বর হয়েছে, কাশি হয়েছে, সর্দি হয়েছে, বাড়ির মধ্যে আমাদের যতদূর সম্ভব আইসোলেশন অ্যান্ড মাস্ক ইউসেজ, কাপড়ের মাস্ক ইউজ করবেন না, নট এট দিস টাইম বিকজ ইনফেকশন ইজ সো হাই। কিছু সার্জিক্যাল মাস্ক, কিছু 3-ply মাস্ক, কিছু N95 যদি পান, অ্যাটলিস্ট একটা প্রোটেক্টেড সার্জিক্যাল মাস্ক বাড়িতে ব্যবহার করবেন যদি বাড়িতে কারো সন্দেহজনক সিমটম থাকে। আর গভর্নমেন্ট সে যে ডেফিনেশনই দিক না কেন, আমাদের একটা জিনিস বুঝতে হবে যে আমাকে যদি এক পা আমার এই ঘরের বাইরে বার করতে হয়, সেটা আমার পক্ষে কতটা প্রয়োজনীয় হলে আমায় করতেই হবে। অফিস হতে পারে, বাজার হতে পারে, যে কোনো কাজ হতে পারে, ব্যাংক হতে পারে, সেটা আমি আমার এক্সট্রিম প্রিকশন নিয়ে করব। আর যে কাজে আমার এক্ষুনি না বেরোলে হয়, ইট ক্যান ওয়েট ফর সাম টাইম, সেই কাজটা আমি করব না। সো উই হ্যাভ টু ডিফারেন্সিয়েট বিটুইন দ্য ইম্পর্টেন্ট অ্যান্ড দি আনইম্পর্টেন্ট, এইটা আমাদের করতে হবে। আর কখনো এই বিভ্রান্তির মধ্যে যাবেন না যে অনেক দিন যার সাথে দেখা হয়নি, অমুকে আপনার সাথে দেখা করতে আসছে, এসে বসে একেবারে মুখোমুখি আনপ্রোটেক্টেডভাবে ধরুন 1 কাপ চা খেয়ে গল্প করতে শুরু করবেন না। সেও আপনাকে দূর অভিসন্ধিনী আপনার কাছে আসছে না, সেও জানে না আপনার কি স্টেটাস, আপনিও জানেন না তার কি স্টেটাস। সুতরাং প্রতিটা হিউম্যান টু হিউম্যান ইন্টারাকশনে যেখানে আমি আপনি নিঃসন্দেহ নই, সেখানে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট কেয়ার নিতে আমরা বাধ্য। কিছুদিন আগে দেখবেন তাদের টাকা পয়সা দাম্ভিকতা নিয়ে আমার কোনো রকম সহমত নেই, থাকবেও না, ছিল না, যে প্যান্ডেমিকের সময় একটা ইমপ্র্যাকটিক্যাল ছেলে খেলা করে লোকে IPL খেলতে শুরু করলো। আমি অনেক দুঃখের সঙ্গে বলেছি যেটা একটা শ্রাদ্ধ বাড়িতে নাচের আসর ছিল। প্রথমত কিছু না হলে আমরা অল্প বয়সী ছেলে মেয়েদের সামনে একটা রং এক্সাম্পল দিচ্ছি। A serious situation is a serious situation. একটা সিরিয়াস সিচুয়েশনকে আমরা হাসি ঠাট্টায় রিডিউস করতে পারি না। ভারতবর্ষ যখন যুদ্ধে যায় তার মধ্যে কমেডি ইন্টারলিউডস হয় না, তার মধ্যে আমরা কোনো ক্রিকেট খেলা আইটেম নাম্বার ঢুকিয়ে দিয়ে সেটাকে আমরা হালকা করতে পারি না। জীবনের সমস্ত সিচুয়েশনকে হালকা করে নিতেই হবে এমন কোনো আন্ডারটেকিং কেউ আমাকেও দেয়নি, আপনাকেও দেয়নি। এবং অ্যাপার্ট ফ্রম দি আইডিওলজিক্যাল প্রবলেম, মানে দি ফিলোসফিক যে আইডিয়া যেটা IPL এই সময় ছিল, কমপ্লিটলি IPL একটাই কাজ করেছে। দিল্লিতে যে কটা খেলা হয়েছিল, দিল্লিতে ফিরোজ শাহ কোটলার পাশে একটা বিরাট শ্মশান আছে, নিগমঘট শ্মশান না কি নাম ওটার। ওই যে IPL এর আলোগুলো জ্বলতো, ওই IPL এর আলোতে শ্মশানের আলো নিভে গেলে, পাওয়ার ফেলিয়ার হলে পরে ওই IPL এর আলোতে রাস্তার ধারে কিছু কিছু মরদেহ তারা সৎকার করেছে। ওইটা ছাড়া IPL এর এবছর কোনো কাজে লাগেনি। এবং এত টাকা পয়সা মাথার থেকে, আকাশের থেকে, ছাদ থেকে ঝুরঝুর করে টাকা ঝরছে, চিত্র তারকা হেনা তেনা মিলিয়নের জুটেও তারাও শেষমেশ স্বীকার করতে হলো যে আমরা এতগুলো মানুষকে একসঙ্গে আনলে পরে আমাদের মধ্যে ইনফেক্টিভিটি রেট আসবেই। তারা কেউ মাস্ক পরে না, তারা একটা স্বাভাবিকত্বের ভান করে মানুষের সামনে ঘুরে বেড়াবার চেষ্টা করছে। দিস ইজ ইমপ্র্যাকটিক্যাল, দিস ক্যানট হ্যাপেন। সুতরাং চোখের সামনে দেখলেন যে যতই বৈভবের সমুদ্রে আপনি ভাবেন না কেন, আর যত TMT বারের আপনি বিজ্ঞাপন দিন না কেন, এই সমস্যা আমাকে আপনাকে কিন্তু ছাড় দেবে না। একমাত্র এর থেকে নিষ্কৃতি পাওয়ার পথ হলো আমি আপনি যতটা সতর্কতা রাখতে পারব। অনেকে আপনারা দেখছেন যে যাদের ঘরে ঘরে হচ্ছে, আপনারা ডাক্তারদের অ্যাপ্রোচ করছেন, যেখানে ডাক্তার পাচ্ছেন না আমরা আপনাদের পাশে দাঁড়াবার একটা চেষ্টা করছি। আমরা কলকাতার বেশ কিছু ডাক্তাররা মিলে একটা টেলিমেডিসিন সিস্টেম করেছি যার নাম এসক্লেপিয়া হেলথ।
অনেকে ভাবছেন বাবা এ আবার কি গাল ভরা নাম, অ্যাসক্লেপিয়া, এইসব এসক্লেপিয়া কোত্থেকে এলো? এসক্লেপিয়স ওয়াজ দ্য গ্রিক গড অফ মেডিসিন। সে গল্প পরে একদিন বলবো, আজকে মাথা ঠান্ডা করে গল্প বলার দিন নয়। যে মানুষের সভ্যতার ইতিহাসে যখন প্রথম আমরা মেডিসিন নিয়ে নাড়াচাড়া করতে শুরু করলাম, আগে লোকে কি মনে করতো, অসুখ বিসুখ হলেই এটা ভগবানের অভিশাপ হয়েছে, কোনো ডাক্তার বলে কেউ ছিল না, পূজারীরা, কোনো সব পুরোহিতরা, পূজারীরা হিং টিং ছট করে ধূপ ধুনো টুনো দিয়ে দিত, যার মরার মরে যেত, যে নিজের থেকে ছেড়ে উঠত, সেই পূজারী বা পুরোহিত বলতেন যে এই তো আমরা কত বড় চ্যাম্পিয়ন, আমি ভালো করেছি, খানিকটা ওই গোমূত্র খেয়ে ভালো হওয়ার মতো। তো কিছু কিছু মানুষ যারা সেই পুরোহিত বা পূজারী হয়েও যারা মেডিসিন নিয়ে ধীরে ধীরে চিকিৎসাটাকে রিলিজিয়ন থেকে সেপারেট করতে শুরু করলেন, তার মধ্যে ওয়ান অফ দ্য ফার্স্ট পিপল ওয়াজ এসক্লেপিয়াস। তার একটা মন্দির ছিল গ্রিসে, এবং তার মন্দিরে তিনি অসুস্থ লোককে এনে তিনি চিকিৎসা করতেন। দ্য টেম্পল ওয়াজ লাইক আ হসপিটাল। তো এইসব গল্পগুলো ছোটবেলায় ছেলেবেলায় পড়েছি বলে আজকে যখন আমরা সবাই মিলে একটা সম্মিলিত প্রচেষ্টা করছি, তখন হঠাৎ একটা খামখেয়ালি ইচ্ছে হলো, যেটাকে আমরা নামকরণ করলাম এসক্লেপিয়া হেলথ। আপনারা এটার হেল্প নিন। আপনারা দেখলে এখানে ফ্রি টেলিমেডিসিন পাবেন। এখানে কিছু কিছু অনেক কিছু সিনিয়র ডাক্তাররা কোভিড, ডায়াবেটিস, হাইপারটেনশন, হার্ট, অর্থোপিডিক্স, গাইনোকোলজি নানান ইস্যু নিয়ে অ্যাডভাইস করছেন। এক্ষুনি বাড়ির থেকে বেরিয়ে ব্লাড প্রেশারের অ্যাডভাইস, সুগারের অ্যাডভাইস নেওয়ার মতো অবস্থা হয়তো অনেকেরই নেই, এবং করবেন না, অপ্রয়োজনে করবেন না। আমি বছরে প্রায় ১,৫০০ মানুষের অপারেশন করি। আমি তাদেরও বলছি আজকে আপনাদের মাধ্যমে, যতদূর সম্ভব আমাদের সাথে টেলিমেডিসিনে চেক আপ সারুন। যখন পরিস্থিতি একটু বেটার হবে, তখন আমরা আবার সেই নর্মাল ফেস টু ফেস কনসালটেশনের মধ্যে খানিকটা ফিরে যাব। কিছুদিন আগে আমরা এই সাইটের মধ্যে ডক্টর চ্যাটার্জির একটা প্রেজেন্টেশন ছিল, এটা আপনি ভিডিও হিসেবে হয়তো পাবেন। ডক্টর ইউএস চ্যাটার্জি যেটা করেছিলেন, উনি একটা দুর্দান্ত ভালো প্রেজেন্টেশন করেছেন, যেখানে উনি দেখাচ্ছেন আমাদের যে কিভাবে আমরা এই ওরাল হাইজিন, থ্রোট গার্গলিং, নোজ ওয়াশ এই সমস্ত করে নিজেদের আমরা ক্লিন রাখতে পারি। কারণ হাজার হোক, এটা কেবল ছুঁচিবায়ের ব্যাপার না, কারণ হাজার হোক ভাইরাসটা আমাদের শরীরে ঢুকবে কোথা দিয়ে? এই আপার এয়ারওয়েজ, ওরোফ্যারিংস দিয়ে। সুতরাং আমরা যদি এই হাইজিনটা, একটু গরম জল খাওয়া, মাউথ ওয়াশ করা, থ্রোট গার্গল করা, এগুলো যদি আমরা চালিয়ে যেতে পারি, দেন দ্যাট অ্যাফোর্ডস, অ্যালং উইথ মাস্ক ওয়ারিং, দ্যাট অ্যাফোর্ডস আ লট অফ প্রোটেকশন। তো সেইটা কিন্তু অবশ্যই আপনারা করে যাবেন। আমি সেই অর্থে একেবারে যাকে বলে পোড় খাওয়া মেডিসিনের লোক নেই। আমি কাটাকুটি করি, হার্ট অপারেশন করি, হার্টের মানুষ। কিন্তু আগুনে জল ঢালতে তো আর গ্র্যাজুয়েশন সার্টিফিকেটের দরকার হয় না। যদি দেখেন পাশের বাড়িতে আগুন লেগেছে, কেউ কি জিজ্ঞেস করে তুমি গ্র্যাজুয়েট কিনা, তাহলে জল ঢালবে? গ্র্যাজুয়েশন না হলে জল ঢেলো না। যার হাতে জল আছে সে এক বালতি জল, এক মগ জল এসে আগুনে ঢালে। তো আমিও ডাক্তার, আমার মা অনেক কষ্ট করে আমায় ডাক্তারি পড়িয়েছিল। তো আমাদেরও আজকে সবাইকে যেটুকু বিদ্যে বুদ্ধি আছে তার শেষ 1 আনা 2 আনা নিয়ে আজকে মানুষের পাশে দাঁড়াবার আমরা চেষ্টা করছি। ডাক্তাররা আপনাদের যে নানান রকম নয়, যে স্ট্যান্ডার্ডাইজ ট্রিটমেন্ট আজকে দিচ্ছেন, মাইল্ড অসুখে এই চিকিৎসা, একটা অ্যান্টিবায়োটিক, কেউ আইভারনেকটিন দিচ্ছেন, প্যারাসিটামল, ভিটামিন, এগুলো। তার উপরে যদি সমস্যাটা বাড়ে, তখন কখনো কখনো স্টেরয়েড দেওয়া হচ্ছে। অক্সিজেন সাপোর্ট যদি ভালো মাত্রায় রাখে, যেহেতু আমরা এখনো বেড মানুষকে দিয়ে উঠতে পারছি না প্রয়োজন মতো, যাদের বেডের জন্য হন্যে হয়ে ঘুরতে হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু বাড়িতে কিছু অক্সিজেন রাখতে হচ্ছে। এটা ভালো নয়। আমি বাড়িতে অক্সিজেন রাখার ব্যাপারটাকে কখনো আমি মন থেকে সমর্থন করতে পারি না। কিন্তু এইটা দেখায় যে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার ক্যাপাসিটির মধ্যে, হসপিটাল ক্যাপাসিটির মধ্যে আমাদের কতটা আমরা সীমিত।
যত আমরা বাড়িতে সিলিন্ডার রাখবো তত আমাদের রিফিলের সিলিন্ডার কমে যাবে, তত বড় সিলিন্ডার লোকেরা আড়ালে আবডালে এনে রিফিল করবে, তত অক্সিজেন ট্রান্সপোর্টে সমস্যা হবে। এবং এই সমস্যা দিল্লিতে হয়েছে, বর্তমানে কর্ণাটকে হচ্ছে, যে কিনা ভারতের স্বাস্থ্য ব্যবস্থার রাজধানী, যারা কিনা আমাদের এখান থেকে লক্ষ লক্ষ পেশেন্ট নিয়ে যান বলে সস্তায় অপারেশন হবে বলে 1 লাখ টাকার অপারেশনটা 3 লাখ টাকায় করে কলকাতায় ফেরত পাঠিয়ে দেন। তো সেই স্বাস্থ্য ব্যবস্থার রাজধানীতে এখন অক্সিজেনের টানাটানি হচ্ছে। আমাদের পূর্ব ভারতে কলকাতায় আমরা মনে করি যে অক্সিজেনের অভাব সেইভাবে হবে না, কারণ লট অফ ইন্ডাস্ট্রিয়াল প্লান্টস, অক্সিজেন প্লান্টস আর লোকেটেড। কিন্তু প্রত্যেকজন মানুষ যদি তার বাড়িতে 4টে করে অক্সিজেন সিলিন্ডার রাখতে শুরু করে তাহলে অবধারিত। আপনারা অনেকে শুনেছেন যে এই অক্সিজেনের টানাটানির মধ্যে দিল্লির কি কদর্য অবস্থা হয়েছে। ভারতবর্ষের রাজধানী, তার হাসপাতালের বেড নেই, তার অক্সিজেন নেই। 4 জন আনুমানিক ডাক্তার মারা গেছেন হাসপাতালে ভর্তি হয়ে অক্সিজেন না পেয়ে। ডাক্তার মারা যেতে পারে না? নিশ্চয়ই পারে। এবং কত সাধারণ মানুষ যে মারা গেছেন উত্তরপ্রদেশে, দিল্লিতে অক্সিজেনের অভাবে, তার কোনো রকম পরিসংখ্যান ক্যাপচার করা নেই। আমাদের যখন সুনামি হয়েছিল তখন আমরা বুক চিতিয়ে বলেছিলাম আমরা স্বয়ং সম্পূর্ণ, আমাদের কোনো এড লাগবে না। আমার মোবাইল ফোনটা দেখাতে পারলে দেখাতাম যে এখন পাকিস্তান, আফ্রিকার পুরো দেশ, ভুটান, বাংলাদেশ সবাই আমাদের এড দিচ্ছে। আর সব থেকে দুঃখের ব্যাপার হলো যে কয়েকশো ভেন্টিলেটর ভারতবর্ষে এসছে, হাজার হাজার ওষুধের ভায়াল এসছে, অক্সিজেন কনসেন্ট্রেটর এসছে, কিন্তু এখনো অবধি তার 5% কোনো রাজ্যে, কোনো শহরে, কোনো মানুষের কাছে পৌঁছয়নি। কেন পৌঁছয়নি? কেন ওই যে আমাদের কানে কলম গোজা কাস্টম ট্যাক্সের বাবুরা, তারা বসে বসে এখনো ট্যাক্সের চালান কাটছেন, যেটা বিদেশ থেকে আমরা সাহায্যের জন্য পাঠিয়েছি। এখনো 10 দিন 12 দিন ধরে জটিল কনফারেন্স চলছে যে সাহায্যে পাওয়া জিনিসের ওপর জিএসটি বসানো যায় কি জিএসটি বসানো যায় না। এই আমার দেশ, নার্সরা মারা যাচ্ছে, ডাক্তাররা অর্ধেক হয়ে যাচ্ছে, অসহায় মানুষ হাসপাতালে বেড পাচ্ছে না। আর আমরা এখনো কনফারেন্স করে যাচ্ছি যে মেডিকেল এইডে পাওয়া ভেন্টিলেটর, অক্সিজেন কনসেন্ট্রেটর, ওষুধের ভায়ালের ওপর আমি জিএসটি বসাবো কি জিএসটি বসাবো না। এই 55 তলা পণ্ডিতের দল, আপনারা তাড়াতাড়ি সিদ্ধান্ত নিন যে জিএসটি বসাবেন কি বসাবেন না। ওই কেউ একজন লিখেছিলেন যে ফেসবুকের কোথায়, যে খালি এখনো চিতার কাঠে আমরা জিএসটিটা বসিয়ে উঠিনি, অক্সিজেনে এখনো ট্যাক্সেশন আছে, প্রত্যেকটা লাইফ সেভিং মেডিসিনের ওপর এখনো ট্যাক্সেশন আছে। অদ্ভুত এই দেশ, অদ্ভুতের এই বর্তমান চিন্তা ভাবনা। তাই আমরা যদি অক্সিজেনের ক্যাপাসিটিটা বাড়াতে পারি, অক্সিজেনের ক্যাপাসিটি আছে, বেডের ক্যাপাসিটিটা বাড়াতে পারি, বর্তমান গভর্নমেন্টকে, বর্তমান স্বাস্থ্য ব্যবস্থায় আমরা প্রত্যেককে, প্রথম বর্তমান সরকার যিনি এলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, তার স্বাস্থ্য দপ্তরকে আমি প্রথমেই অকপটে স্বীকার করেছি। কালকে রাত্রিরে একটা ফোন করতে তারা বলেছেন যে হ্যাঁ আমরা আপনাদের ভেন্টিলেটর দিয়ে সাহায্য করব। এই আমার বাড়ির কাছে যে পুলিশ হসপিটাল, সেখানে আমরা 3-4 দিনের মধ্যে আর একটা 200+ বেডের কোভিড ইমার্জেন্সি কেয়ার ফেসিলিটি শুরু করব, করতেই হবে। তাহলে আমাদের কাছে প্রথম কাজ হলো যে আমাদের পর্যাপ্ত পরিমাণে হসপিটালের বেড রিলিজ করতে হবে। সমস্ত বড় বড় হাসপাতাল, সরকারি, বেসরকারি, একাডেমিক, নন একাডেমিক, যেখানে আসুন, মানুষকে যেন ভিখারির মতো একটা বেডের জন্য ঘুরতে না হয়। আমাকে বিদেশ থেকে লোকেরা ফোন করছে যে আমার বাবা মা আইডি হসপিটালে ভর্তি আছে, ডাক্তাররা এত ব্যস্ত, খবর পাচ্ছে না। আমি আমার 1-2 বন্ধুকে ওখানে হোয়াটসঅ্যাপ করলাম, তারা কয়েক ঘন্টার মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ রিপোর্ট দিল। আজকে ডাক্তাররা এক হাসপাতাল নিজেদের মধ্যে সেইভাবে কোলাবোরেট করছে। তাহলে ক্যাপাসিটি বাড়াতে হবে।
টেস্টিংটা আরও বাড়ান, আরও টেস্টিং বাড়ান, কারণ আমাদের 10 কোটি মানুষের রাজ্যে 50-55 হাজার টেস্টিং ইজ নট এনাফ। টেস্টিং বাড়ালে যেটা আজকে 17,000 ফিগার দেখছেন সে 25,000 হতেই পারে, কিন্তু সেই 25,000 হলেও সেটাকে অনেস্টলি আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। সেটা আমি দেখতে চাই না বলে আমি টেস্টিং কম রাখবো, দ্যাট ইজ নট আ সলিউশন টু দিস প্রবলেম। আর সরকারি বেসরকারি, টিচিং নন টিচিং, মেডিকেল কলেজ নন মেডিকেল কলেজ, সমস্ত ভেদাভেদ আমাদের ভুলে গিয়ে দ্য লাস্ট হসপিটাল বেড, দ্য লাস্ট ডক্টর হ্যাজ টু বি ইউজড। আর একেবারে সাদামাটা খালি চাদর পাতা একটা হাসপাতাল বেডের এই মুহূর্তে সেই রকম কোনো ব্যবহার নেই। আমাদের যদি 100টা বেড খুলি, আমাদের চেষ্টা করতে হবে সেখানে 60-70% বেডকে অক্সিজেন সাপোর্ট দিতে। সেই অক্সিজেন সাপ্লাই আমরা কলকাতায়, পশ্চিমবঙ্গে, ইস্টার্ন ইন্ডিয়াতে দিতে পারবো। আমাদের খালি সেই সাপোর্টিভ ইনফ্রাস্ট্রাকচারগুলো দিয়ে যেতে হবে, কারণ মানুষকে পট করে হাসপাতালে ডেকে নিয়ে খালি একটা বেডে শুইয়ে একটা স্যালাইন চালিয়ে দিলাম, তাতে এই সমস্যা মেটে না। ওষুধপত্র যেভাবে ডাক্তাররা প্রেসক্রাইব করছেন আপনাদের, সেটা অ্যাকর্ডিং টু আ গাইডলাইন, অ্যাকর্ডিং টু আ প্রোটোকল, এবং এখন এই প্রোটোকলটা মোটামুটি স্ট্যান্ডার্ডাইজড হয়ে গেছে। হাতের কাছে যাকে পাবেন তার সঙ্গে কনসাল্ট করবেন, না হলে আমাদের টেলিমেডিসিন অ্যাপে নির্দ্বিধায় যোগাযোগ করুন। উই আর হিয়ার টু হেল্প ইউ। ভ্যাকসিনেশন নিয়ে আপনাদের অনেক প্রশ্ন আছে। ভ্যাকসিনেশনের কিভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট এটাকে একেবারে ঘেঁটে ঘুঁটে একটা চচ্চড়ি করে দিয়েছেন, তো সেটা অনেক জায়গায় টেলিভিশন চ্যানেলে বলার চেষ্টা করেছি। তো সেইটাকে নিয়ে দেয়ালে মাথা ঠুকে তো লাভ নেই। নেট কথা হলো ভ্যাকসিনেশন যে স্পিডে যতটা হবার কথা হচ্ছে না। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার নিজেরা বলেছিলেন যে আমাদের দিনে 40-45 লাখ অ্যাভারেজ ভ্যাকসিনেট করতে হবে। আমরা এখন 20 লাখ ছুঁতে আমাদের মানে যাকে বলে হাঁপানি হয়ে যাচ্ছে। কেন হয়ে যাচ্ছে? আমরা ঠিক সময়ে ঠিক কোয়ান্টিটি অর্ডার করিনি। হ্যাঁ, ঠিক যেমন মানুষ সমুদ্রের মাঝখানে ভাসতে ভাসতে জল খুঁজে, ভারতবর্ষ একটা ভ্যাকসিনের সমুদ্র। সব থেকে বেশি ভ্যাকসিন আমাদের দেশে তৈরি হচ্ছে। আমরা তার থেকে এক মুঠো ভ্যাকসিন নিয়ে যে নিজের দেশের লোককে দেব, সেই পরিস্থিতিটা আমরা ক্রিয়েট করতে পারিনি। আমাদের অপদার্থতাটা সার্থক হয়েছে। কাদের অপদার্থতার জন্য এটা হলো? ওই নীতি আয়োগ, ICMR, এই সমস্ত পুরোহিতদের যে অর্গানাইজেশনগুলো আছেন, যারা অন্য রকমের পুরোহিত ভাতা পেয়ে অভ্যস্ত। দেখবেন রিজার্ভ ব্যাংকের গভর্নর আছে, ফাইন্যান্স মিনিস্ট্রির ফাইন্যান্স মিনিস্টার আছে। আপনি চেষ্টা করুন জানতে যে আমাদের যে ভ্যাকসিনেশন কমিটি, ন্যাশনাল এপেক্স কমিটি ফর ভ্যাকসিনেশন, তার ইনচার্জ কে? আপনার সামনে এসে কে জবাবদিহি করবে, তার নাম গন্ধটা আপনি কোনোদিন জানতে পারবেন না। এরা সব আবছা, এরা সব ছায়ানট। এরা গভর্নমেন্টের চাকরি করবে, সুবিধে ভোগ করবে, গাড়ি পাবে, বাড়ি পাবে, বাংলো পাবে, কিন্তু মানুষকে তারা জলের মধ্যে ডুবিয়ে দিয়ে গিয়ে ঠিক যেমন মার্জনা করবেন যে আমাদের দেশের বড় বড় ক্ষমতাভোগীরা যেমন প্রেস কনফারেন্স করেন না, মানুষের সামনে জবাবদিহি করেন না, এরাও কোনোদিন আপনার সামনে এসে জবাবদিহি করবেন না। খালি নখ কেটে বলবেন, বাবা গো, মা গো, ছেলে গো, বোন গো, কী করবো, ঝামেলাটা তো পাকিয়ে ফেলেছি, এবার তোমরা থলে হাতে করে, বাজার হাতে করে ভ্যাকসিনটা কিনে নাও। পৃথিবীর 195টা দেশের মধ্যে একটা দেশ নেই যে কোনো প্রাইভেট হাসপাতালকে বলেছে, কোনো প্রাইভেট কোম্পানিকে বলেছে যে তোমরা গিয়ে নিজের ভ্যাকসিনটা নিজে বাজার করো। এটা অসভ্যতার একটা চূড়ান্ত নিদর্শন। সমস্ত ভ্যাকসিন এক একটা দেশের গভর্নমেন্ট প্রক্রিয়া করে, তারপর সেই গভর্নমেন্ট ঠিক করতে পারে যে সে কত পার্সেন্ট ভ্যাকসিন স্টেটকে দেবে, কতটা নিজে বিলোবে, কতটা রিটেলে দেবে, কি কোম্পানিকে দেবে, সেটা তার দায়িত্ব। সেই জন্যে সে বুক ফুলিয়ে আমাদের মার্চ মাসে ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, প্যান্ডেমিক অ্যাক্ট করেছেন। তো যিনি রেডিওতে অ্যানাউন্স করেছিলেন প্যান্ডেমিক অ্যাক্ট, ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট, ওই দুটো শব্দের বানান লিখতে দিলে অনেকে হয়তো পারবেন না। এবং সেই মতো আজকে হেলথ ইজ এ স্টেট সাবজেক্ট,
কিন্তু তারা বুক ফুলিয়ে ভারতবর্ষের এন্টায়ার স্টেট হেলথ মেকানিজমটাকে সেন্ট্রালাইজ কন্ট্রোল করার চেষ্টা করেছেন। আজ তারা পুরোপুরি ব্যর্থ সেখানে। তো যা করেছেন করেছেন, যা সেম সাইড গোল খেয়েছেন। এইবারে সমস্ত রাজ্যের সাথে বসে, আর তো ভোটাভুটি নেই, আর তো চেষ্টা করলেও আরও ইলেকশন এক্ষুনি হচ্ছে না যে আবার সেই খোল করতাল সংকীর্তনের দল নিয়ে নেমে পড়বেন। তো এবার দোহাই আপনাদের, এবার রাজ্য সরকারদের কাছে বসে একটা সুস্থ, একটা সংগঠিত, একটা কোঅর্ডিনেটেড ভ্যাকসিন সাপ্লাইয়ের কথা ভাবুন। আমি আগের অনুষ্ঠানেও আপনাদের বলেছি, ভ্যাকসিন ইজ গিভিং রিজনেবলি কোয়াইট গুড প্রোটেকশন, কোনোটাই 100 নয়। অনেকে জিজ্ঞেস করেছেন এই গভর্নমেন্টের টালবাহানার জন্যে আমি ফার্স্ট ডোজ পেয়েছি, সেকেন্ড ডোজ 1 মাস কি 1.5 মাস বাদে বাকি ছিল, ডিলে হচ্ছে, তাতে কি আমার ক্ষতি হবে? মিথ্যে কথাটা সহজে আমার মুখে আসে না। তার প্রশ্ন হলো যে হ্যাঁ, আমাদের হয়তো অ্যান্টিবডি লেভেল, আমরা সায়েন্টিফিক ডেটা বা ট্রায়ালের মধ্যে যা দেখেছিলাম সেই ধারণাগুলো উল্টোপাল্টা হয়ে যাবে। কারণ সায়েন্টিফিক ট্রায়ালে কোথায় কাজ হচ্ছে দেখা হয়, হচ্ছে না দেখা হয়, সাইড এফেক্ট দেখা হয়, কিন্তু অপদার্থতাটা কোনো ট্রায়াল এখন অবধি স্টাডি করেনি। ভারতবর্ষের মধ্যে যে এত 100 অপদার্থ স্বাস্থ্য আধিকারিক থাকবে কেন্দ্রীয় স্তরে, সেটা কোনো ট্রায়াল বুঝতে পারেনি। তো আমাদের এরপরের ট্রায়ালগুলোতে একটা খাপ আলাদা করে রাখতে হবে যে যদি অপদার্থতার সিস্টেমের মধ্যে দিয়ে ভ্যাকসিনটা দেওয়া হয় তাহলে কি ডোজে দেওয়া হবে। তো বলতে কষ্ট লাগছে, হ্যাঁ, যাদের হয়তো 1 মাস না হয় 2 মাস গ্যাপ হয়ে যাচ্ছে তাদের হয়তো গন্ডগোল হবে, কিন্তু আপনি কি করব, যাকে বসিয়েছি আগুন খেলে, সেই কোথাও না কোথাও আগুনের কাছে গেলে আমাদের একটু গায়ে ছ্যাঁকা লাগবে, সেটা আমরা ওই জয় মা কালী বলে সেটা অ্যাকসেপ্ট করতে হবে। অনেকে ফার্স্ট ডোজ নিয়েছেন, মাঝখানে ইনফেকশন হলো, প্রশ্ন করছেন সেকেন্ড ডোজটা কবে নেব। এখন অবধি মোটামুটি আমাদের যা একটা ধারণা, তাতে ফার্স্ট ডোজের পরে যদি ইনফেকশন হয়, কোভিড নেগেটিভ হবার পরে 2 মাস ওয়েট করবেন, 2 মাস পরে তারপর আপনার যে ভ্যাকসিনটা নিয়েছেন সেটা নিয়ে নেবেন। এখন অনেক রকম কনফিউজিং ইনফরমেশন আছে যে এই রিটেলে ফাইজার ভ্যাকসিন আসছে, স্পুটনিক এসে গেছে, হয়তো 2-4টে করে কোনো না কোনো দোকানে দেখবেন। ভাই, দোকানে দিন, কোনো অসুবিধে নেই, কিন্তু এখন এই যে রাত্রিরে অন্ধকার শ্মশানের পাশে গিয়ে রেমডেসিভির কালোবাজারি হচ্ছে, দয়া করে ভ্যাকসিনকে সেই জায়গায় নিয়ে আসবেন না। রিটেল করা আর ব্ল্যাক মার্কেটিং করার মতো একটা তফাৎ আছে, যেটা দুর্ভাগ্যবশত আমরা আমাদের দেশে খুব সহজে বুঝে উঠতে পারি না। আমাদের যে কোনো প্রেশাস জিনিস রিটেলে আসে, চট করে সেটা ব্ল্যাক মার্কেটে চলে যায়। আর ভ্যাকসিনের ক্ষেত্রে তার সম্ভাবনা প্রবল, ব্ল্যাক মার্কেটের সম্ভাবনা প্রবল। কেন প্রবল? কারণ হঠাৎ করে আমরা ঘন্টা বাজিয়ে, ঢোল বাজিয়ে 18 বছরের ভ্যাকসিন খুলে দিলাম, আর যে সময় আমরা খুললাম সেই মুহূর্তে আমার দরকার 20 কোটি ভ্যাকসিন, আমার হাতে ছিল হার্ডলি 1 কোটি ভ্যাকসিন। তাহলে আমরা একটা শর্টেজের মধ্যে আমরা ওপেন করে দিলাম। শর্টেজ এনি প্রোডাক্ট যেটা শর্ট সাপ্লাই, আমি দোকানে নিয়ে যাই, হাহাকার করে মানুষ সেটা নিতে আসবে, আমার সাধারণ বুদ্ধিতে বলে যে সেখানে ব্ল্যাক মার্কেটিং হতে বাধ্য। বলার পর এনি কাইন্ড অফ সোশ্যাল অ্যাক্টিভিজম, তার স্বরে একসঙ্গে গলা মিলিয়ে সমস্ত ধরনের সরকারের কাছে ডিমান্ড করুন যে বিনে পয়সায় হোক, 100 টাকা দিয়ে হোক, 1000 টাকা দিয়ে হোক, আমাদের প্রাপ্য ভ্যাকসিন আমরা চাই। ভারতবর্ষে ভ্যাকসিন যথেষ্ট সাপ্লাইতে আছে, খালি ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেটিভ এফিসিয়েন্সির অভাব আছে। সেই সমস্ত ইনএফিশিয়েন্ট ক্যালাস অ্যাডমিনিস্ট্রেটর দিয়ে ঝাঁটাপেটা করে তাদের বাদ দিন, দিয়ে নতুন সেট অফ অ্যাডমিনিস্ট্রেটর আনুন, নিয়ে আমাদের ভ্যাকসিনেশন প্রোগ্রামটা, যেটা একটা বেলাইন হওয়া রেলগাড়ির মতো মুখ থুবড়ে পড়ে আছে, সেটাকে আবার লাইনে আনুন, সেটাকে আবার ট্র্যাকে আনুন। আমার দেশের প্রতিটা এলিজেবল মানুষের আজ আর্জেন্ট বেসিসে ভ্যাকসিনেশন দরকার। কয়েকদিনের মধ্যে যে লকডাউন হবে তাতে আমাদের যথেষ্ট অসুবিধা হবে, সবার জন্য আমাদের মানুষ হিসেবে কষ্ট হয়, কিন্তু সেইটুকু কষ্ট
আমরা মেনে নিতে, আমাদের উপায় নেই। কারণ আমরা যদি এই যেটা প্রথমেই বললাম রেস্ট্রিকশন না করে এটা যদি না কমাতে পারি, তাহলে আমাদের কত মানুষ যে নিরুপায় হবেন, চিকিৎসা পাবেন না, সেটা ভাবতেও খারাপ লাগছে। আর স্ট্যান্ডার্ড প্রিকশন ফলো করুন, স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট ফলো করুন। যেখানে যেখানে মনে হবে ডাক্তারদের হাতের নাগালে পাচ্ছেন না, আরেকটা প্রশ্ন আছে, আরেকটা জেনে নিতে হবে, নির্দ্বিধায় আমাদের টেলিমেডিসিন পোর্টাল ব্যবহার করুন। আর অনেকের আমার নাম্বার আমি লাস্ট ফেসবুক লাইভে বলেছিলাম, অনেকে সেটা শেয়ার করেছেন। আমার বিন্দুমাত্র তাতে ক্ষোভ নেই। আমার মোবাইল ফোনটা যদি আপনার সামনে তুলে ধরি, এই যে আপনাদের কথা বলছিলাম, আমার বর্তমানে আমি গুনে দেখেছি 1 মিনিটে অ্যাবাউট আনুমানিক 50টা, 1 মিনিটে অ্যাবাউট 50টা ফোন আসে। আমি চেষ্টা করি তার বেশ কিছু উত্তর দিতে, কিন্তু আমার যে সহকর্মীরা আমাকে সাহায্য করছেন, যে এক সময়তে না হলেও আমরা অন্তত ঘন্টা 2-3 মধ্যে আপনাদের ফোন কলগুলো আনসার করি। আমি আপনার সাথে আলাপ করে দিই, যারা আমার হয়ে এই ফোন কলগুলো আনসার করছে, তোমরা এসো এখানে একটু। আপনি হয়তো ভাববেন যে হঠাৎ ডক্টর সরকারের ওই টাকমাথা লোকটা, যার ঝাঁঝালো গলা ছিল, তার গলাটা কি করে হঠাৎ মিহি হয়ে গেল। তো তার গলাটা মিহি হয়ে গেল কারণ এই যে অল্প বয়সী ছেলেমেয়েরা, এরা দিনে 8 ঘন্টা 10 ঘন্টা আমাদের সাথে পরিশ্রম করছে। আপনাদের যে প্রশ্নগুলো হয়তো আমায় বলতে চাইতেন, আমি আনসার না করতে পারলেও নির্দ্বিধায় ওদের বলবেন। তোমার নামটা বলো ওনাদের। নমস্কার, আমার নাম রুমেলা ঘোষ। নমস্কার, আমার নাম স্বর্ণিতা। তাহলে রুমেলা আছে, স্বর্ণিতা আছে, ওরা সকাল 9টার থেকে এসে আমি যে নাম্বারগুলো ওদের পাঠাই, যে নাম্বারগুলো আমি আনসার করতে পারিনি, ওরা একটা নাম্বার করে আপনার সাথে তারা আনসার করবে। এবং আমার যে নাম্বারটা আপনাদের কাছে আছে 9830080006, আপনারা এটা ছাড়াও আমাদের ফেসবুকে এরা নাম্বার দুটো লিখে দেবে, 9007033520। এটা একটা নাম্বার, আবার বলছি 9007033520। আরেকটা নাম্বার আছে 8776777501। আবার বলছি 8776777501। এই দুটো নাম্বারে আপনারা চেষ্টা করতে পারেন। আমার ফোনে যে ফোন কলগুলো আমি আনসার করে উঠতে পারি না, রুমেলা, স্বর্ণিতা ওরা আমাদের হেল্প করছে সেটা আনসার করতে। নির্দ্বিধায় তাদের আপনাদের সমস্যাগুলো জানান। আমরা জানি আমাদের ক্ষমতা কম, আমরা সব সমস্যা সমাধান করতে পারবো না, কিন্তু এইটুকু বলি যে নিঃসন্দেহে আপনাদের এইটুকু বলি যে আমরা লেগে আছি, আমরা চেষ্টা করব। এবং আমাদের পিছনে পিছনে সমস্ত হাসপাতাল, সমস্ত স্বাস্থ্যকর্মীদের নিয়ে আমরা আমাদের এই প্রচেষ্টা যতদিন দরকার হয়, যতদিন সম্ভব আমরা এটাকে চালিয়ে যাব। সো আমরা সবাই একসাথে যদি আমরা মন লাগাই যে এর মধ্যে সমস্যাটাকে হালকা করে উল্লাস করার সময় নয়। সো আমরা আপনাদের সঙ্গে আছি। আপনাদের যা কিছু প্রশ্ন, যা কিছু সমালোচনা আমাদের কাছে দিয়ে দেবেন। আমাদের কখনো কখনো কঠোর হতে হবে, কখনো কখনো আমাদের সবাইয়ের মধ্যে একটা সংবেদনশীলতা, একটা সমবেদনা আনতে হবে। এবং আমরা নিশ্চয়ই অল্প সময়ের মধ্যে আমরা এই সমস্যাটা থেকে উত্তীর্ণ হব। এই প্যান্ডেমিক কমবে, যত বেশি আমরা ভ্যাকসিনেট করব, তত এই সমস্যাটার একটা পার্মানেন্ট সলিউশন পাবো। আপনাদের প্রশ্ন, আপনাদের প্রয়োজন, আপনাদের আমাদের কাছে পাঠাতে থাকুন। আমাদের ডক্টররা যা সাহায্য আপনাকে করতে পারে টেলিমেডিসিনের মাধ্যমে তারা করবেন। এবং যুদ্ধ যদি শেষ হতে হয়, তাহলে একটা দিন করে সেই যুদ্ধ চালিয়ে যেতে হয়। A war is won when a war is fought. যে যুদ্ধটা হয়নি, যে যুদ্ধর থেকে আমরা পালিয়ে গেছি, সেই যুদ্ধ বন্ধু আমরা কোনোদিন জিতব না। আমরা জিতব। কেন আমরা জিতব? কারণ আমরা লড়েছি, কারণ আপনি লড়েছেন, সেই কারণে। আবার দেখা হবে, আবার কথা হবে। গড ব্লেস ইউ অল।